যখন কোনো জাহাজ নিউ ইয়র্ক হারবারে প্রবেশ করে, সবার আগে চোখে পড়ে এক বিশাল নারী মূর্তি। তার এক হাতে উঁচিয়ে ধরা মশাল, অন্য হাতে স্বাধীনতার ঘোষণাপত্র। হ্যাঁ, আমি কথা বলছি স্ট্যাচু অব লিবার্টি নিয়ে। কিন্তু এই স্বাধীনতার প্রতি কি রাতারাতি তৈরি হয়েছিল? এর পেছনের গল্প কি কেবলই ফ্রান্স আর আমেরিকার বন্ধুত্বের, নাকি এর গভীরে লুকিয়ে আছে এক স্বপ্ন, শ্রম আর অভাবনীয় প্রকৌশলের ইতিহাস? আজ জানবো সেই অজানা কাহিনী। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সময়টা ছিল 1865 সাল। আমেরিকান গৃহযুদ্ধ সবে শেষ হয়েছে। ফ্রান্সে বসে ফরাসি ইতিহাসবিদ এডওয়ার্ড রিনি লাবুলে ঠিক করলেন, আমেরিকার স্বাধীনতার শতবর্ষ উপলক্ষে তিনি এমন কিছু উপহার দেবেন যা হবে দুই দেশের মৈত্রীর চিরন্তন নিদর্শন। তার এই স্বপ্নের সঙ্গী হলেন তরুণ কিন্তু প্রতিভাবান ভাস্কর ফ্রেডেরিক অগাস্ট বার্থোল্ডি। মজার বিষয় হলো, বার্থোল্ডি কিন্তু প্রথমে এই ভাস্কর্যটি আমেরিকায় স্থাপনের কথা ভাবেননি। 1855 সালে তিনি যখন মিশর ভ্রমণ করেন, তখন সুয়েজ খালের প্রবেশ মুখে একটি বিশাল ভাস্কর্য নির্মাণের স্বপ্ন দেখেন। তার প্রথম নকশাটির নাম ছিল ইজিপ্ট ক্যারিং দ্য লাইট টু এশিয়া। এটি ছিল আলো বহনকারী এক নারী, যা সুয়েজ খালের নাবিকদের পথ দেখাবে। কিন্তু মিশর সরকার এই প্রকল্পের বিপুল খরচ বহন করতে রাজি হলো না। বার্থোল্ডির স্বপ্ন তখন থমকে দাঁড়ালো। ঠিক তখনই লাবুলের আমেরিকার স্বাধীনতার স্মারক তৈরির প্রস্তাব তার মনে পড়ল। বার্থোল্ডি বুঝলেন, তার আলো বহনকারী নারীর আসল ঠিকানা হবে নিউ ইয়র্ক হারবার, যা সারা বিশ্বের অভিবাসীদের জন্য স্বাধীনতার নতুন দিগন্ত উন্মোচন করবে। শুরু হলো এক বিশাল কর্মযজ্ঞ। 1875 সালে একটি যৌথ কমিটি গঠিত হলো। ফ্রান্স ভাস্কর্যটি তৈরি করবে আর আমেরিকা তৈরি করবে এর ভিত্তি বা বেদি। বার্থোল্ডি ভাস্কর্যের বাইরের তামার আবরণ তৈরির দায়িত্ব নিলেন। কিন্তু এত বিশাল এক কাঠামোকে বাতাসের চাপ ও আবহাওয়ার সঙ্গে মোকাবেলা করতে দরকার ছিল এক অবিশ্বাস্য অভ্যন্তরীণ কাঠামো। এই গুরুত্বপূর্ণ কাজের জন্য ডাক পড়ল এক সময়ের ফরাসি প্রকৌশলী আলেকজান্ডার গুস্তাভ আইফেলের, যিনি পরে আইফেল টাওয়ার তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। আইফেল এমন একটি স্টিল ফ্রেমওয়ার্ক তৈরি করলেন যা ভাস্কর্যটির তামার খোলকে স্বাধীনভাবে নড়াচড়া করতে দিত, কিন্তু বাতাসের ঝাপটা বা তাপমাত্রা পরিবর্তনে কোনো ক্ষতি হতো না। একে বলা হয় কার্টেন ওয়াল কনস্ট্রাকশন। 350টিরও বেশি ছোট ছোট তামার শিটকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এই বিশাল মূর্তির রূপ দেওয়া হয়েছিল। এদিকে ফ্রান্সে অর্থ সংগ্রহ সহজ হলেও আমেরিকায় বেদি তৈরির জন্য অর্থ জোগাড় করা কঠিন হয়ে পড়ল। সাধারণ মানুষ তেমন আগ্রহ দেখাচ্ছিল না। ঠিক এই সময়ে ত্রাতা হয়ে এলেন সাংবাদিক ও সংবাদপত্র প্রকাশক জোসেফ পুলিৎজার। তিনি তার নিউ ইয়র্ক ওয়ার্ল্ড পত্রিকায় ব্যাপক প্রচার শুরু করলেন। তিনি প্রতিজ্ঞা করলেন, যারা সামান্য পরিমাণ অর্থ অনুদান দেবে তাদের নাম তার পত্রিকায় প্রকাশ করা হবে। স্কুলের ছোট ছোট শিশুরা পর্যন্ত তাদের পকেট মানি থেকে অনুদান দিতে শুরু করলো। এভাবেই আমেরিকায় গণমানুষের অংশগ্রহণে বেদি তৈরির জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা সম্ভব হলো। 1885 সালের জুন মাসে ভাস্কর্যটিকে 350টিরও বেশি অংশে ভেঙে 214টি বড় বক্সে ভরে জাহাজে করে ফ্রান্স থেকে নিউ ইয়র্কের বেডলোস আইল্যান্ডে, বর্তমানে লিবার্টি আইল্যান্ডে পাঠানো হলো। প্রায় 1 বছরের কঠোর পরিশ্রমে আইফেলের নকশা করা অভ্যন্তরীণ কাঠামোর উপর এই শত শত টুকরো তামা বসিয়ে বিশাল ভাস্কর্যটি আবার একত্রিত করা হলো। অবশেষে 28 অক্টোবর 1886 সাল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড আনুষ্ঠানিকভাবে স্ট্যাচু অব লিবার্টির উদ্বোধন করলেন। এই তামার নারী মূর্তিটি তখন কেবল ফ্রান্স আর আমেরিকার বন্ধুত্ব নয়, বরং স্বাধীনতা, গণতন্ত্র আর অভিবাসনকারীদের নতুন জীবনের প্রতীক হিসেবে সারা বিশ্বে পরিচিত হলো।
এই মূর্তির প্রতিটি অংশই একটি বিশেষ অর্থ বহন করে। এর পায়ের নিচে পড়ে থাকা ভাঙা শিকল অত্যাচারী শাসনের পরাজয়কে চিহ্নিত করে। বাম হাতে ধরা ফলকে খোদাই করা আছে আমেরিকার স্বাধীনতার তারিখ 4 জুলাই 1776, আর তার মুকুটে থাকা 7টি স্পাইক পৃথিবীর 7টি মহাদেশ এবং 7টি সমুদ্রকে প্রতিফলিত করে। তামা আর স্টিলের তৈরি এই 305 ফুট উঁচু ভাস্কর্যটি শতাব্দীর পর শতাব্দী ধরে মুক্তির বার্তা বহন করে চলেছে। এটি কেবল একটি স্থাপত্য নয়, এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় যৌথ প্রচেষ্টা এবং স্বাধীনতার প্রতি মানুষের অদম্য ইচ্ছার প্রতীক। স্ট্যাচু অব লিবার্টির এই অসাধারণ নির্মাণ ইতিহাস আপনার কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান। আর এমন আরও ঐতিহাসিক গল্প জানতে বিপুলা পৃথিবী চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।